নতুন পরিসরে নতুন ভাবনায় চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হল্লাবোল। হল্লাবোল 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 মানুষের সাথে হল্লাবোল, মানুষের পাশে হল্লাবোল 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 হল্লাবোল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লাবোল 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 হল্লাবোল। স্বাগত আপনাদের হল্লাবোলের পর্দায়। চোখ রাখবো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরে। সংবাদ শুরুর আগে এক নজরে শিরোনাম। স্বাদ 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 এসে গেছে স্বাদ আর সব বাদ। টুক টুক চুক চুক লাগাও চুমুক, জন মনে তোর তাজা আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর স্বাদে রসে টই টম্বুর। মজাদার স্বাদে ভরা স্বাদ। স্বাদ স্বাদ অবশেষে বৃত্ত টানা সম্পন্ন সক্রিয় রাজনীতির অঙ্গনে রাজীব তনয়া প্রিয়ঙ্কা। ভূমিহীন কলোনিতে স্কুল ছাত্রী শ্লোতাহানি, পুলিশ নির্বিকার, এলাকায় আতঙ্কের পরিবেশ। রাজ্যে এডিসির সাথে বিমাতৃসুলভ আচরণে অভিযোগ তুলেন আইনপিটি নেতা জগদীশ দেববর্মা। হিন্দু ধর্মের উপর আদালতের হস্তক্ষেপ বিভিন্ন প্রশ্নচিহ্ন সৃষ্টি করছে, বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকার্য বাহক ভায়াজি যোশী। সহজাত মৃৎশিল্পী কিশোর প্রতুতের গড়া সরস্বতীর প্রতিমা এখন এলাকার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এখন বিস্তারিত। বৃত্ত তৈরির দাবি উঠেছিল দীর্ঘদিন আগেই। অবশেষে বৃত্ত টানা সম্পূর্ণ সক্রিয় রাজনীতির বৃত্তে পা রাখলেন রাজীব তনয়া প্রিয়ঙ্কা। লোকসভা ভোটের আগে কংগ্রেসের এই রাজনীতিক চমক শুধুমাত্র ভারতীয় রাজনীতিকে আলোড়িত করবে না, প্রভাব ফেলবে গণদেবতার মনেও। কারণ প্রিয়ঙ্কার আদ্যপান্ত জুড়ে যে ইন্দিরা গান্ধীর ছায়া। অবশ্য তার রাজনীতিতে প্রবেশের মুখে বসে নেই কংগ্রেস বিরোধী শিবিরও। ইতিমধ্যেই মুখ খুলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অন্যান্যরাও। লোকসভা ভোটের আগে সক্রিয় রাজনীতিতে অভিষেক ঘটল প্রিয়াঙ্কা গান্ধীর। আর রাজনীতির বৃত্তে তাঁর পা রাখা যেন ইন্দিরার স্মৃতিকেই উস্কে দেয় বহু ভোটারের মনে। সেই মুখাবয়ব, সেই চলার ও বলার ধরন একেবারেই যেন ঠাকুমার ছায়া। ইন্দিরার হাসি, ইন্দিরার চুলের ধরন আর ঠাকুমার মতোই বক্তৃতা করার সাবলীল দক্ষতা, সব মিলিয়ে ইন্দিরার স্মৃতিকেই বহু ভোটারের স্মৃতির মণিকোঠায় চলচ্চিত্রের মতো ভাসিয়ে তুলবে। মানুষের মধ্যে অনায়াসে মিশে যাওয়ার একটা সহজাত ধর্ম ছিল ইন্দিরা গান্ধীর মধ্যে। প্রিয়াঙ্কাও সেই সহজাত গুণে সমৃদ্ধ।
তাই লোকসভা ভোটের আগে সক্রিয় রাজনীতিতে প্রিয়াঙ্কার অভিষেক কংগ্রেসকে বাড়তি অক্সিজেন যোগাবে তাতে সন্দেহের অবকাশ নেই। ইতিমধ্যে রাজনীতিতে প্রিয়াঙ্কার আগমনে কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও একটা বাড়তি উৎসাহ দেশ জুড়েই পরিলক্ষিত হচ্ছে। আপাতত কংগ্রেসের সাধারণ সম্পাদক করে লোকসভা ভোটে প্রিয়াঙ্কা গান্ধীকে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের এই অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী ক্ষেত্র বারাণসীও রয়েছে। উল্লেখ্য, কংগ্রেসের প্রবীণ নেতা মোহনলাল ফুটেরা তাঁর বইয়ে লিখেছেন, 1984 সালে মৃত্যুর কয়েক মাস আগে ইন্দিরাজি বলেছিলেন, নাতনি প্রিয়াঙ্কার মধ্যেই আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। প্রিয়াঙ্কা গান্ধী আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন কিনা এ বিষয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব মুখ খোলেনি। তবে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে যে সোনিয়া গান্ধী কন্যা প্রিয়াঙ্কাকে রায়বেরেলি কেন্দ্রটি ছেড়ে দিতে পারেন বলে। কারণ লোকসভা ভোটের মুখে প্রিয়াঙ্কা গান্ধীর সক্রিয় রাজনীতিতে আগমনের ফলে উত্তরপ্রদেশের রাজনীতিতেই সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। কংগ্রেসের লক্ষ্য মহাজোটের তত্ত্ব সামনে রেখে উত্তরপ্রদেশে বিজেপিকে দুর্বল থেকে দুর্বলতর করা। এজন্য অখিলেশ মায়াবতী জোটের জয় জয়কার হলেও বৃহত্তর দৃষ্টিকোণ থেকে আখেরে কংগ্রেসেরই লাভ। ফলে জাতীয় রাজনীতিতে অভিষেকের শুরুতেই লোকসভা ভোটের জন্য উত্তরপ্রদেশের পূর্ব অংশে দায়িত্ব দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অফিসিয়ালি দায়িত্ব গ্রহণ করবেন তিনি। শুরু হতে চলেছে সক্রিয় রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা বড় ভাই রাহুল গান্ধী প্রিয়াঙ্কা সম্পর্কে বলেছেন, আমার বোন যথেষ্ট কর্মঠ, রাজনীতিতে তার দক্ষতা রয়েছে বলে জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাজনীতিতে প্রিয়াঙ্কার যোগদানকে ইতিবাচক বলে মনে করছে শিবসেনা। দলের তরফে বলা হয়েছে, প্রিয়াঙ্কা সুন্দর ব্যক্তিত্বের অধিকারী। ভোট দেওয়ার সময় প্রিয়াঙ্কার মধ্যে ইন্দিরা গান্ধীকে দেখবেন মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য নাম না করে পরিবারতন্ত্রের খোঁচা সামনে আনলেন। বললেন, কংগ্রেসে চলে পরিবারতন্ত্র, আর বিজেপি দলটাই একটা পরিবার। ভোটের মুখে প্রিয়াঙ্কার সক্রিয় রাজনীতিতে আসা কংগ্রেসের জন্য যেমন সুফল আনতে পারে, তেমনি বিরোধী শিবির প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্রার বিরুদ্ধে দুর্নীতির পুরনো অভিযোগ সামনে এনে রাজনীতির জলঘোলা করতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। উল্লেখ্য, 1972 সালে 12 জানুয়ারিতে প্রিয়াঙ্কা গান্ধী জন্মগ্রহণ করেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে মনস্তত্ত্বে স্নাতক ডিগ্রি নেওয়া সমেত আরও কয়েকটি ডিগ্রিরও অধিকারী তিনি। ব্যুরো রিপোর্ট, হালা বোল। স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে স্কুল ছাত্রীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি ঘটনা রানীর বাজার থানাধীন ভূমিহীন কলোনি এলাকায়। অভিযুক্ত রাজেশ বিশ্বাস সহ তার সঙ্গী বহাল তবিয়তে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। রানীবাজার থানাধীন ভূমিহীন কলোনিতে কেমন রাজত্ব কায়েম হয়েছে? স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক স্কুল ছাত্রের শ্লীলতাহানির ঘটনা ঘটল। থানায় মামলা করা হলেও পুলিশ নির্বিকার। ঘটনার বিবরণী জানা গেছে, রানীবাজারের ভূমিহীন কলোনির বাসিন্দা স্কুল ছাত্রী বাড়ি ফেরার পথে এলাকার দুর্বৃত্ত বলে পরিচিত রাজেশ বিশ্বাস তার এক সঙ্গীকে নিয়ে স্কুল ছাত্রীটির শ্লীলতাহানি করে, এমনকি ছাত্রীটিকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মেয়েটির চিৎকারে সে অবশ্য তখনকার মতো বড় ধরনের অঘটনের হাত থেকে রেহাই পায়। এরপর এই ঘটনায় রানীরবাজার থানায় মামলা করা হলেও অভিযুক্ত রাজেশ বিশ্বাস সহ তার সঙ্গী বহাল তবিয়তে রয়েছে। ঘটনায় গোটা ভূমিহীন কলোনি এলাকায় বর্তমানে একটা চাঞ্চল্যকর পরিবেশ কায়েম হয়েছে। বিশেষ করে মহিলারা আশঙ্কিত। উল্লেখ্য, এই ভূমিহীন কলোনির শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত রাজেশ বিশ্বাস বিজেপির একজন সক্রিয় কর্মী। এমনকি গত 3 মার্চ ভোটের ফলাফল ঘোষণার পর এই রাজেশ বিশ্বাস সংশ্লিষ্ট এলাকার বহু সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় জড়িত। এমনকি অভিযুক্ত রাজেশ বিশ্বাস জেঠু বিজেপি 5 নম্বর বিধানসভা মণ্ডলের 52 নম্বর বুথের সভাপতি। বিশ্বস্ত সূত্রে খবর, ভূমিহীন কলোনির স্কুল ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত রাজেশ বিশ্বাস এলাকায় কুখ্যাত সমাজদ্রোহী হিসেবে পরিচিত। সার্বিক ঘটনায় পুলিশের নির্বিকার ভূমিকায় গোটা এলাকায় বর্তমানে একটা আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালা বোল। এক ভারত এক সংবিধান, এই তত্ত্ব মানা হচ্ছে না বিজেপি জামানায়। ফলে সংবিধান সংশোধনের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের এডিসিগুলিকে অধিক ক্ষমতায়ন করার সিদ্ধান্তে বঞ্চনা করা হয়েছে রাজ্যের এডিসিকে। বৃহস্পতিবার এই অভিযোগ করেন আইনপিটি দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা।
গত 23 জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রিসভা ষষ্ঠ তপশিলে 280 নম্বর ধারা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান আইনপিটি নেতা জগদীশ দেববর্মা। বৃহস্পতিবার রাজধানীর কৃষ্ণনগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়ে জগদীশ দেববর্মা জানান, মূলত উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের 10টি এডিসিকে অধিকতর ক্ষমতায়ন করার লক্ষ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। কিন্তু গৃহীত সিদ্ধান্তে রাজ্যের এডিসিকে বঞ্চনা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। জানান, আইনপিটি গত 16 বছরেরও বেশি সময় ধরে এজন্য আন্দোলন চালিয়ে আসছে, কিন্তু কেন্দ্রীয় সরকার ক্ষমতায়নের সিদ্ধান্ত নিলেও বঞ্চনা করেছে রাজ্যকে। কারণ এই অঞ্চলের ডিমা হাসো, কার্বি আংলং, জয়ন্তিয়া, গারো ডিস্ট্রিক্ট কাউন্সিল, খাসি ডিস্ট্রিক্ট কাউন্সিল এগুলিকে অধিক ক্ষমতা দেওয়ার জন্য নির্দিষ্টভাবে নির্দেশ থাকলেও রাজ্যের এডিসি নিয়ে কোনো উল্লেখ নেই। রাজ্যের প্রতি এটি বিবাদসুলভ আচরণ বলে দাবি করেন আইনপিটির সাধারণ সম্পাদক। এখানে যেটা উল্লেখ করা হয়েছে, স্পেশালি আসামের ডিমা হাসো, কার্বি আংলং, জয়ন্তিয়া এবং গারো ডিস্ট্রিক্ট, খাসি ডিস্ট্রিক্ট কাউন্সিল তাদেরকে বেশি করে ক্ষমতা দেওয়ার প্রভিশন রাখা হয়েছে। ত্রিপুরার এডিসির ক্ষেত্রে, স্বশাসিত জেলা পরিষদের ক্ষেত্রে কোনো উল্লেখই নেই। অথচ আমরা দেখেছি 2012 সালে প্রথম ইউপিএ সরকার পাওয়ার একটা রাজনীতি শুরু হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জেলা পরিষদে এমডিসি সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, ত্রিপুরার ক্ষেত্রে কোনো উল্লেখ নেই। শুধুমাত্র আর্টিকেল 280 সংশোধন করার উদ্দেশ্যই হচ্ছে ফাইন্যান্স কমিশনকে একটু ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ফাইন্যান্স কমিশন কেন্দ্র সরকারকে সুপারিশ করবে, ইয়ার মার্ক করবে, এডিসি অর্থ যাবে 10টা এডিসিতে। এখানে উল্লেখ করা আছে রাজ্যের প্রতি বঞ্চনা দূরীকরণের জন্য উত্তর পূর্বের সবকটি রাজ্যের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন আইনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা। তিনি বলেন, এক ভারত এক সংবিধান মেনে উত্তর পূর্বের 10টি এডিসির হাতে সমানভাবে ক্ষমতা প্রদান করা হোক। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। গত 8 জানুয়ারি জিরানিয়া মাধব বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তে আপত্তি জানিয়েছে আইনপিটি। তদন্তকারী পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের তদন্ত করার আইনি এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে দল। নাগরিকত্ব আইন সংশোধনী বিলের বিরোধিতায় গত 8 জানুয়ারি উত্তর পূর্বাঞ্চলে 11 ঘন্টার বন্ধ ডেকেছিল নেসো। সেদিন মাধববাড়ি এলাকায় গুলিবিদ্ধ হয়ে জখম হন 5 জন বন্ধ সমর্থনকারী। ওই ঘটনার তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিম জেলার জেলা শাসককে। আইনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন যে জেলা শাসক মিডিয়া সংক্রান্ত একটি মামলায় নিজেই পক্ষভুক্ত। এছাড়া ম্যাজিস্ট্রেট পর্যায়ের অফিসারের নির্দেশ ছাড়া গুলি চলতে পারেনি সেদিন। ফলে জেলা শাসকের তদন্ত ও নিরপেক্ষতা কতটা বজায় থাকবে এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করার একটা সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা জানি, আপনারাও জানেন, আগামী 30 তারিখ থেকে হিয়ারিং নেবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এটাতে আমাদের তীব্র আপত্তি রয়েছে। বর্তমান জেলা শাসক রাজ্যের অন্য একটা বহুল প্রচলিত সংবাদপত্রে বিভিন্ন ঝামেলার সঙ্গে জড়িত ওনার নামে এখন ত্রিপুরার হাইকোর্টে একটা বিচারাধীন অবস্থায়, একজন বিচারাধীন অবস্থায় তাকে যে পক্ষই হোক বিবাদী হিসেবে হাইকোর্টে বিচারাধীন আছে, একজন বিচারাধীন ব্যক্তি কিভাবে ইনকোয়ারির হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে পারে? অবশ্যই উনি ইনকোয়ারির হেড হতে পারে না, নাম্বার 1। নাম্বার 2, মাধববাড়ির ঘটনা, গুরুচারণার ঘটনা একটা ম্যাজিস্ট্রেট পর্যায় থেকেই তার নির্দেশটা যায়। এসডিএম জিরানিয়া, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওয়েস্ট ত্রিপুরা, ওনার অধ্যস্থন কর্মচারী, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া উনি কি করে এসডিএম জিরানিয়া সেদিন গুলিবর্ষণের নির্দেশ দিতে পারে? যিনি গুলিবর্ষণ নির্দেশ দেন ওনাকেই আবার সেই ঘটনার তদন্ত রাজ্যবাসীর কাছে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে তদন্ত করে বেড়ে আসবে কিনা আমাদের সন্দেহ রয়েছে।
তাই আইএনপিটির পক্ষ থেকেও আমরা সর্বদলীয়ভাবে 12 জানুয়ারি এডিসি এলাকা বন্ধ রেখেছি। রাজ্যবাসী সমর্থন জানিয়েছে, 8 ঘটনাকে নিন্দা জানিয়েছে। সর্বদলীয় পক্ষ থেকেও আইএনপিটির পক্ষ থেকেও ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত থেকে বাতিল করে বর্তমান কর্মরত হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে আমাদের একই দাবি 8 জানুয়ারি মাদকবাড়ি ঘটনাকে সুষ্ঠু তদন্তের জন্য দায়িত্বভার দেওয়া হোক। উল্লেখ্য, ওই গুলিচালনার প্রতিবাদে 12 জানুয়ারি এডিসি এলাকার 12 ঘন্টার বন্ধ ডেকেছিল আইনপিটি। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। দেশে হিন্দু সমাজ দ্বিমুখী চ্যালেঞ্জের মুখোমুখি, আর এর বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে গেলে একটি ভিন্ন ধর্মী নতুন শক্তির প্রয়োজন বলে মনে করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকার্যবাহক ভাইয়াজি যোশী। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কেশব মন্দির উদ্ঘাটন সমারোহে তিনি এই কথা বলেন। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আরএসএস এর সাংগঠনিক উদ্যোগে কেশব মন্দিরের উদ্বোধন সমারোহ অনুষ্ঠিত হয়। এই সমারোহে প্রধান বক্তা তথা উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নগর সংগঠনের জাতীয় সরকার্যবাহক ভাইয়াজি যোশী। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে হিন্দু সমাজের বিভিন্ন নেতিবাচক দিক এবং হিন্দু সমাজের উপর আদালতের হস্তক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এদিন হিন্দু সমাজের বিবিধ নেতিবাচক দিকগুলি তুলে ধরে ভাইয়াজি যোশী বলেন, বর্তমানে মহিলাদের জীবন অসুরক্ষিত হয়ে উঠেছে। যুবতীরা ঘর থেকে বেরোলে বাড়িতে সুরক্ষিত অবস্থায় ফিরে আসবে কিনা তা নিয়ে চিন্তায় থাকেন মা বাবারা। পত্রপত্রিকায় প্রায়শই এইসব ঘটনা দেখা যায়। কর্ম ব্যবসা ক্ষেত্রে মহিলারা শারীরিক হেনস্থার শিকার হচ্ছেন। যুব সমাজের একটা অংশ নেশার কবলে হাবুডুবু খাচ্ছে। এই ঘটনাসমূহ হিন্দু সমাজের জন্য কলঙ্কের বিষয় বলে জানান তিনি। आज यहां पर महिलाओं का जीवन असुरक्षित हो गया है। घर के बाहर गई हुई अपने घर की तरुणी युवती सुरक्षित घर पर आएगी कि नहीं, माता पिता को चिंता रहती है। हम जब समाचार पत्र पढ़ते हैं तो कितने महिलाओं पर अत्याचार की घटनाएं होती हैं, बलात्कार होते हैं, पीड़ा होती है, पीड़ित करते हैं नौकरी के स्थानों पर, शिक्षा के स्थान पर, व्यवसायों के स्थान पर। तो महिलाओं का जीवन असुरक्षित ये हिंदू समाज के लिए बहुत लज्जा का। হিন্দু সমাজে ধর্মীয় রীতিনীতির উপর আদালতের হস্তক্ষেপের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন আরএসএস এর সরকার্যবাহক ভাইয়াজি যোশী। তিনি বলেন, মন্দিরে দেবতা থাকেন কিন্তু আদালত মন্দিরের নির্দেশ দিচ্ছে। মন্দিরের পরম্পরার পরিবর্তন আনা হচ্ছে, অথচ সংশ্লিষ্ট বিষয়ে মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে একটি দৃষ্টিকোণ বের করা যায়। কেরলের শবরীমালা মন্দিরের ঘটনা উল্লেখ করে ভাইয়াজি যোশী বলেন, মন্দির হিন্দু সমাজের শ্রদ্ধা ও আস্থার ক্ষেত্র, অথচ এই আস্থা শ্রদ্ধার ক্ষেত্রে হস্তক্ষেপ হচ্ছে। এই ধরনের হস্তক্ষেপ নিয়ে বিভিন্ন প্রশ্নের উদয় হয় বলে জানিয়ে ভাইয়াজি যোশী বলেন, এই ধরনের ঘটনা হিন্দু সমাজের কাছে চ্যালেঞ্জ হিসেবে উদয় হচ্ছে। এই চ্যালেঞ্জ লড়াই করে জয় করতে একটা ভিন্ন ধর্মীর নতুন শক্তির প্রয়োজন। न्यायालय जब निर्णय देना शुरू कर देता है तो कई प्रकार के अपने श्रद्धा के केंद्रों में, आस्था के केंद्रों में हस्तक्षेप होता है। यहाँ कई मंदिरों में चप्पल पहनकर नहीं जाते, तो क्या कल कोई कहेगा ये हमारे स्वतंत्रता पर आक्रमण है, हम चप्पल पहनकर जाएंगे? क्या अनुमति देना है? हमारे पंजाब के अंदर लोग सर पर कपड़ा बांध के ही गुरुद्वारा में प्रवेश करते हैं। कोई कहेगा ये हमारा स्वातंत्र है, हम कपड़ा डालेंगे नहीं तो नहीं डालेंगे। क्या न्यायालय ने उसका निर्णय देना चाहिए? परंतु ऐसे अपने हिंदू समाज के कई प्रकार के आस्था के विषयों में जब न्यायालय ने हस्तक्षेप करना प्रारंभ किया तो कई प्रकार के प्रश्न निर्माण हुए। चुनौती है। এদিনের সমারোহ অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। সবাই ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। টেনশন কি মনে হয়?
সিচুয়েশন হোক যতই ম্যাঙ্গাত্মক, কাঁচা আমের স্বাদে গুড মুড গ্যারান্টি। रूपमभिसारे चंद्रवदने स्वर्णरतने बाजे सिंचिनी हिमाभिसारे अमृत परमा चली रहे अथिर बेजुरी झलिलांगे साजिल मोहिनी रूप तरंगे मधु मधुर पे हरसित प्राण मातिल रे শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স, আগরতলা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। দিনের শুরুই হয় প্রাণ টোস্ট দিয়ে। আম্মু সাথে একটু জেলি। অফিসে কলিগরাও খাবে, দুটো বেশি দিও। বৌমা সাথে এক কাপ চা। আর এটা আমার জন্য। হাই প্রোটিন সম্পন্ন হেলদি ও মচমচে প্রাণ টোস্ট। হেলদি ফ্যামিলির জন্য প্রতিদিন হেলদি প্রাণ টোস্ট। গোপন সূত্রে খবরের ভিত্তিতে গোয়েন্দা শাখার পুলিশ ও কাঞ্চনপুর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার কাঞ্চনপুর বাজার থেকে 2 ট্রাক কারবারিকে আটক করা হয়। ধৃতদের কাছ থেকে বেশ কিছু নেশার দ্রব্য ভর্তি কন্টেনার উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 80,000 টাকা হবে বলে জানায় পুলিশ। ধৃত 2 যুবকের নাম মঞ্জনা রিয়াং এবং খুশিরাম রিয়াং। আনন্দবাজার এলাকা থেকে নেশা দ্রব্যগুলি সংগ্রহ করে কাঞ্চনপুর বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসে বলে পুলিশের জেরায় জানায় ধৃতরা। বুধবার ধর্মনগর আগরতলাগামী যাত্রীবাহী ট্রেনে সাবার হওয়া 3 সন্দেহভাজন যাত্রীকে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা 3টি ব্যাগে মজুদ 202 বোতল নেশা সামগ্রী স্কফ কফ সিরাপ উদ্ধার করে রেল পুলিশ। ধৃত 3 যুবকের নাম রুবেল হোসেন, বাবুল হোসেন ও আলমগীর হোসেন। পুলিশের জেলায় ধৃতরা জানায় ধর্মনগর রেল স্টেশনে কিছু দূরে থাকা নর্থ কন্টিনেন্টাল নামে হোটেলে তাদের মালিক সহ আরও কিছু নেশা সামগ্রী মজুদ রয়েছে। ধৃতরা এও জানায় তারা নাকি বেশ কয়েকবার এইসব নেশা সামগ্রী আগরতলায় পাচার করেছে। এরপর রেল পুলিশ ও ধর্মনগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ওই হোটেল থেকে এই নেশা সামগ্রীগুলি পাচারের মূল পান্ডা আলতাফ হোসেন লস্কর ও তার সাথী নাজিম উদ্দিনকে গ্রেফতার করে। পাশাপাশি ধৃতদের কাছ থেকে 404 বোতল স্কফ কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। ঘটনা বিবরণে জনৈক রেল পুলিশ আধিকারিক জানান, डिटेन करने के बाद उसका जो बैग था, बैग को खोला गया तो उसमें कंट्राबैंड ये जो सिरप है स्कफ वो मिला। टोटल उसको गिनती करने पर 202 अदद उसमें दोनों बैग में मिला। फर्दर उसको जब पूछताछ किए तो वो बतलाया कि सर ये हम कैरियर हैं, हमको कोई ला करके देता है और हम इसको ये अगरतला ले जाते हैं और अगरतला में फिर एक व्यक्ति कोई आता है वो हम लोगों से ले जाता है। इसके पहले भी 1-2 बार और ले गए हैं। उसके कन्फेशन स्टेटमेंट के आधार पर फिर वो बतलाया कि हम लोग होटल कॉन्टिनेंटल में, जो कि स्टेशन से थोड़ी दूर पर है, वहाँ हम लोग रुके हुए थे और वहीं मेरा मालिक जो देता है वो वहीं है। तो उसके आधार पर फिर ये स्थानीय लोकल थाने से कांटेक्ट हमने स्वयं SDPO साहब से बात किया। बात करने के बाद थाना प्रभारी से भी बात की और उनकी सहायता से वो फिर उस होटल कॉन्टिनेंटल में जिस रूम में वो व्यक्ति रुका हुआ था उस रूम में सर्च किए तो
तो 2 बैग में टोटल 404 अदद ये स्टफ बोतल जो कि 100 ml ईच का है वो बरामद हुआ। वो दोनों व्यक्ति जो उस होटल में रह रहे थे वो दोनों को गिरफ्तार कर लिया गया है और सुबह में 3 आदमी को गिरफ्तार किया गया है। 3 और 2 5 आदमी को गिरफ्तार किया गया है। আট টাউন বটতলী মন্ডল কমিটির উদ্যোগে বৃহস্পতিবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মাঠে স্বচ্ছ ভারত অভিযান করা হয়। এই অভিযানে স্বচ্ছ ভারত প্রকল্পে উত্তর পূর্বাঞ্চলীয় অ্যাম্বাসেডর তথা রাজ্যের বিধায়ক রামপদ জমাতিয়াও অংশগ্রহণ করেন। এদিন শ্রী জমাতিয়া জানান, স্বচ্ছতা মানেই শুধু আবর্জনা সাফাই নয়, সব রকমের কালিমা দূর করে মনকেও স্বচ্ছ রাখতে হবে। তিনি আরও জানান, ফেব্রুয়ারি মাসে রাজ্যের বিভিন্ন স্থানে বড় পরিসরে স্বচ্ছ ভারত অভিযান হবে। এই অভিযানে অরুণাচল প্রদেশের একদল কর্মী উপস্থিত থাকবেন। মানসিক দিক দিয়ে এবং স্বাস্থ্যের দিক দিয়ে করার জন্য মোদিজির যে চিন্তাধারা, এটাকে বাস্তবায়নের জন্যই আমাদের এখানে আজকে বটদোয়ালি যে মণ্ডলের তরফ থেকে এখানে আমরা সাফ সাফাই করছি। এটা শুধু এই প্রথম নয়, এটা চলবে সকাল বিকাল যেখানেই হয়। আর আমাদের নর্থ ইস্টের অ্যাডভাইজার হচ্ছেন সতাইকিরি, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীজির যে অ্যাডভাইজার উনি। তো আগামী এই ফেব্রুয়ারি মাসে উনি এখানে আসবেন। তখন ওদের এখান থেকে 30-40 জন লোক আসবে বাসে করে। ওইটাকে জায়গায় জায়গায় মিউনিসিপ্যালিটির এবং বিভিন্ন নগর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সবাইকে ইনভলভ করে সত্যি সত্যি আমরা যেভাবে করছি এটা পুরোপুরি সাফাই করব, এটাই আমাদের লক্ষ্য। এটা হবে তো সবাই আমরা এভাবে সহযোগিতা কামনা করছি। নমস্কার। ভারতবর্ষের মজবুত সংস্কৃতি বিশদ জানতে বিদ্যার্থীদের প্রতি আহ্বান জানালেন রাজ্যের রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। বৃহস্পতিবার ত্রিপুরা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে আয়োজিত কালচারাল স্টাডিজ ইন নর্থ ইস্ট ইন্ডিয়া প্রসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জেস শীর্ষক জাতীয় পর্যায়ের এক সেমিনারে উদ্বোধন করে এই আহ্বান জানান রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার থেকে জাতীয় পর্যায়ের এক সেমিনার শুরু হয়েছে। 3 দিনের এই সেমিনারের মূল উপপাদ্য হল কালচারাল স্টাডিজ ইন নর্থ ইস্ট ইন্ডিয়া প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস। এদিন প্রদীপ প্রজ্বলন করে সেমিনারের উদ্বোধন করেন ত্রিপুরার রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। সেমিনারে ভাষণ রাখতে গিয়ে ভারতের সাংস্কৃতিক ধারক ও বাহকদের মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দের বিশদ কার্যকলাপ তুলে ধরে রাজ্যপাল বলেন, ভারতকে জানতে হলে স্বামী বিবেকানন্দকে জানতে হবে। স্বামী বিবেকানন্দকে এই রাষ্ট্রের আইডেন্টিটি বলেও আখ্যায়িত করেন রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। তিনি বলেন, বিশ্বের প্রায় প্রতিটি রাষ্ট্রেরই জন্মদাতা কোনো না কোনো রাজা, কিন্তু এমন কোনো রাজা নেই যিনি ভারতের জন্মদাতা হিসেবে দাবি করেছেন। রাজ্যপাল জানান, ভারতীয় সংস্কৃতির ভিত খুবই মজবুত। এত বিভাজন, এত বিভিন্নতার মধ্যেও রাষ্ট্রের সুদৃঢ় সাংস্কৃতিক ভিতের জন্যই ভারত এখনো অটুট রয়েছে। দেশের এই সুদৃঢ় সংস্কৃতির বিশদ জানতে বিদ্যার্থীদের প্রতি আহ্বান জানান রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি। इतनी विविधता होने के बाद भी पूरे विश्व में जो कुछ पाया गया था वो भारत में पाया गया था। सब प्रकार के खनिज, सब प्रकार का मौसम, सब प्रकार की बातें भारतवर्ष के अंदर पाई जाती। लेकिन इतनी विविधता होने के बाद भी भारतवर्ष के अंदर एकता है। और वो एकता किसके द्वारा स्थापित हुई है? वो संस्कृति के द्वारा स्थापित हुई है। और इसलिए वो संस्कृति को पहचानने की जरूरत है। और इसलिए गीत में बहुत अच्छी बात कही है, संस्कृति सबकी एक। দেশব্যাপী জাতীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিজয় কুমার লক্ষ্মীকান্ত ধারুরকার, ইতিহাস সংকলন সমিতির বালমুকুণ্ড পান্ডে, ভারতীয় শিক্ষণ মন্ডলের সাংগঠনিক সম্পাদক মুকুল কানিতকর, সংস্কৃত পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান স্বামী পরমাত্মানন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। পাগলা মহিষের তাণ্ডবে গুরুতর আহত একই পরিবারের 3 সদস্য। আহতদের একজনের অবস্থা গুরুতর। ঘটনা ধর্মনগর মহকুমার দক্ষিণ কদমতলা এলাকায়। পরবর্তী সময়ে উঁচু টিলাভূমি থেকে নিচে পড়ে মৃত্যু পাগলা মহিষটির। এক পাগলা মহিষের তাণ্ডবে আতঙ্কিত ধর্মনগর মহকুমার কদমতলা এলাকার জনগণ। আহত একই পরিবারের 3 সদস্য। অবশেষে পাগলা মহিষটির মৃত্যু। ঘটনা বুধবার মধ্যরাতে কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রামের 4 নম্বর ওয়ার্ড এলাকায়।
গতকাল রাত আনুমানিক 3টে নাগাদ ওই এলাকার বাসিন্দা আব্দুল হকের বাড়িতে হঠাৎ করে একটি পাগলা মহিষ প্রবেশ করে। শব্দ পেয়ে গৃহকর্তা আব্দুল হক ঘরের দরজা খুলে বের হতেই মহিষটি আব্দুল হকের দিকে ধেয়ে আসে। প্রাণ বাঁচাতে তিনি চিৎকার শুরু করলে তার ছেলে মেয়ে ঘর থেকে বাইরে ছুটে আসে। ঠিক তখনই পাগলা মহিষটি আব্দুল হক সহ তার ছেলে মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে মহিষটি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু প্রতিবেশীরা ঘটনাস্থলে আসার আগেই মহিষটির ধারালো শিং দিয়ে আব্দুল বাবু ও তার ছেলে মেয়ে 3জনকে ক্ষতবিক্ষত করে ফেলে। প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় ছেলে মেয়ে সহ আব্দুল বাবু বাড়ির উঠোনে পড়ে রয়েছেন। ঘটনা প্রত্যক্ষ করে প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে প্রেমতলা অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাঠায়। খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে এসে আহত 3জনকে উদ্ধার করে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ছেলে জয়নাল হকের অবস্থা গুরুতর হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করে দেন। আব্দুল হকের পরিবারের সদস্যরা জয়নালকে শিলচরে নিয়ে যান। বর্তমানে শিলচর ভ্যালি হাসপাতালে জয়নালের চিকিৎসা চলছে। মহিষটির শিং দিয়ে তার বোনের পেটে গুরুতরভাবে আঘাত করে। ঘটনায় প্রসঙ্গে আহত আব্দুল হকের মেয়ে ঘর থেকে দেখছি বসে ফাল্লাম আছে দেখিয়ে গিয়ে ফাল্লাম আছে ফাল্লাম আর ইয়া মুই আমার বাবা হয়েছে অন্তনে হর ঘরের ভিতরে আমরা মাইছি ঘরের ভিতরে মাই গেলে দেখছি বস ফাল মারছে কইছে আমরা মা বাঁচাও মা ধরো মা দেখছি পড়ি গেছেন পড়ার মধ্যে আমার বইনের মনে ধরছি না মা উঠিছেন তা দেখছি না। তো মুই দেখছি বসে হয়ে গেছে ওলা এজাইন দিছে আমরা দরজার মধ্যে দিয়ালে কইছে আমার ধরো বই নকল দে ইয়া ধরো আমার বই ছোট বইনকে দৌড়িয়া গেছে করো ইয়ালে তো তাই কইছে ধরছে দৌড়িয়ে আমরা আনছি আনি অনেক উঠাইছি এলো আছে আমার তো ভাও দিছে যাতা লগ ইয়া আমি কইছে আমার মারি দিছে রে বসটা কি অন্য হাতে গেছে অন্য হাতে নাইছে কোন ফাটে রাত্র 3টার সময়। এদিকে তারক সৃষ্টিকারী পাগলা মহিষটি বৃহস্পতিবার সকালে কদমতলা সহ তারকপুর ও পেয়ারা ছড়াতে তাণ্ডব চালায়। খবর পেয়ে কদমতলা থানার এসআই বিনোদ দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী এবং পেয়ারি ছাড়া গ্রামবাসীদের সহযোগিতায় কোনাপাড়া এলাকা থেকে মহিষটিকে আটক করে। কিন্তু দুর্ভাগ্যবশত প্রায় 100 ফুট উঁচু টিলা থেকে নিচে একটি পাকা ড্রেনে পড়ে গিয়ে মহিষটির মৃত্যু হয়। চোরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। পরপর দুটি যান দুর্ঘটনায় গুরুতর জখম 2 যান চালক। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় 5 মারুতি যাত্রী। ঘটনা বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে বিশালগড় থানা এলাকায়। আহত যান চালকরা বর্তমানে জিবি ও হাপানি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। পৃথক দুটি যান দুর্ঘটনায় আহত 2। প্রথম দুর্ঘটনাটি ঘটে বুধবার রাতে বিশালগড় থানাধীন বিএসএফ ক্যাম্প সংলগ্ন জাতীয় সড়কে। রাস্তার পাশে খাদে পড়ে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয় শানু রবি দাস। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর পাঠালে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহতের অবস্থা গুরুতর হয় কর্তব্যরত চিকিৎসক আহতকে জিবি হাসপাতালে রেফার করে দেন। ঘটনা প্রসঙ্গে জনৈক অগ্নি নির্বাপক কর্মী জানান, 1 নম্বর গেটের সামনে একটা কল হইছে, আমরা কল করছে স্পেশাল কল, আমরা গিয়া ইনজুর্ড পার্টি আইনা হাসপাতাল কিভাবে হইছে আমরা কই থাকতাম, আমরা গিয়া দেখছি পড়ে রইছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে বিশালগড় থানাধীন ঘনিয়ামারাস্থিত বিশালগড় কাম থানার সড়কে। 5 জন যাত্রী নিয়ে একটি মারুতি বিশালগড়ের দিকে আসছিল। ঘনিয়ামারা এলাকায় এলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মারুতিটি উল্টে যায়। এতে মারুতিতে থাকা 5 যাত্রী অল্প বিস্তর আহত হয়, কিন্তু মারুতি চালক টিটন নাথ গুরুতর জখম হয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে জখম হওয়া মারুতি চালককে সহ আহত 5 যাত্রীকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হয় কর্তব্যরত চিকিৎসক মারুতি চালককে হাপানিয়া হাসপাতালে রেফার করে দেন। বাকি আহত 5 যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার বিবরণে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের জনৈক কর্মী জানান, আজকে 9:20 আমরা কল পাই বিশালগড় ফায়ার সার্ভিস এর ঘনিয়ামারা চৌমনি পানিয়ে পুলিশের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই কলটা পাই সেটা আমরা সঙ্গে সঙ্গে যাই। ওইখান থেকে গিয়া আমরা 5 জন লোক কালেকশন করি। এর মধ্যে বেশি ইনজিউড হয়েছে দুজন না, বেশি ইনজিউড হয়েছে। আর 4 জন আছে অল্প হয়েছে, তো হাত পা ব্যথা হয়েছে, কাশছে এমন হয়েছে। তারা আমরা অলরেডি
বিশালগড় হসপিটাল নিয়ে পৌঁছাইয়া কিছু সময়ের ব্যবধানে পরপর দুটি যান দুর্ঘটনা ঘটায় জনমনে চাঞ্চল্য। সাধারণ জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার সহ পরিবহন দপ্তরের পক্ষ থেকে যান চালকদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সচেতন হওয়ার। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। লোক জনশক্তি পার্টির নতুন রাজ্য কমিটি গঠিত। কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে লোকশক্তি পার্টির নতুন রাজ্য কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করলেন রাজ্য কমিটির নতুন সভাপতি রূপম কর। আমাকে মনোনীত করা হয়েছে, আমার নাম রূপম কর। স্টেট কমিটির ভাইস প্রেসিডেন্ট স্বপন বণিক, আবুল খায়ের মৈশান, কামাল খান। চিফ সেক্রেটারি হিসাবে শুভম বণিককে নিযুক্ত করা হয়েছে। জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মুনাফুদ্দিন, রীতা দেবনাথ, সুব্রত পাল এবং কমল দেবকে নিযুক্ত করা হয়েছে। সেক্রেটারি হিসাবে গোপাল দেবনাথ, দেবব্রত দাস, সুশীল মালাকার, অভয় বিক্রম চাকমা, আফরুক আলী, সুলতান আহমেদকে নিযুক্ত করা হয়েছে। ট্রেজারার হিসাবে শিবশঙ্কর দেবকে মনোনীত করা হয়েছে এবং এক্সিকিউটিভ মেম্বার অমর দাস, শঙ্কর রবি দাস, রাজু আহমেদ, সৈয়দ খান, কবির হোসেন, মোহাম্মদ সানাওয়াজকে নিযুক্ত করা হয়েছে। টোটাল 21 জনের রাজ্য কমিটি পূর্ণাঙ্গভাবে নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার আগরতলায় তেল সংরক্ষণ বিষয়ক সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত। গেইল এই পদযাত্রার আয়োজন করেছে। এই পদযাত্রাকে ঘিরে সংশ্লিষ্ট সাধারণের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত। বনের অপেক্ষা রাখে না প্রাকৃতিক গ্যাস ও তেল সীমিত, এসবের সংরক্ষণ অত্যাবশ্যকীয়। আর এই তেল ও গ্যাস সংরক্ষণের সচেতনতামূলক বার্তা দিয়ে বৃহস্পতিবার আগরতলায় পদযাত্রার আয়োজন করেছে গেল। রাধানগর স্থিত গেলের প্রধান কার্যালয় থেকে এই পদযাত্রা শুরু হয়। আর এই তেল ও গ্যাস যে সীমিত এবং সেসব একদিন ফুরিয়ে যাবে, সচেতনতামূলক বার্তায় সে কথায় জানালেন গেলের অফিসার ইনচার্জ। प्रोग्राम है ऑयल एंड गैस कंजर्वेशन के लिए। ये मिनिस्ट्री ऑफ पेट्रोलियम और पीसीआर के तत्वाधान में एक महीने के लिए कार्यक्रम होता है और 16 जनवरी से 15 फरवरी तक ये कार्यक्रम यहाँ हम लोग गेल की तरफ से करना यूनिट ये कंडक्ट कर रही है प्रोग्राम। इस प्रोग्राम में पूरे देश की जो भी ऑयल एंड गैस कंपनी है वो भाग लेती हैं, जो मिनिस्ट्री ऑफ पेट्रोलियम और गैस के अंदर आती हैं। और ये एक अवेयरनेस प्रोग्राम है जिसमें हम लोग पब्लिक को और दूसरे लोगों को ये बताते हैं कि ऑयल एंड गैस का कंजर्वेशन कैसे करना चाहिए, कैसे उसको किफायत से यूज़ करना चाहिए, कैसे एफिशिएंट टेक्नोलॉजीज और जो स्टोव्स हैं, गैस स्टोव्स हैं, बर्नर्स हैं, वो कैसे यूज़ करना चाहिए, गाड़ियों को वो कैसे चलाना चाहिए, गाड़ियों की सर्विसिंग वगैरह प्रॉपर करानी चाहिए। इस तरह का अवेयरनेस प्रोग्राम है जिसमें कि हम लोग किस तरह से गैस और ऑयल को कंजर्व कर सकते हैं सो दैट कि ये हम लोग पूरे लंबे टाइम के लिए इसको इस्तेमाल कर सकें, क्योंकि गैस और जो नेचुरल गैस है वो एक फॉसिल फ्यूल है, उसकी लिमिटेड। গেইলের প্রধান কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা বেরিয়ে এদিন সকালে তার রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। এই পদযাত্রাকে ঘিরে গেইলের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। কার্যত গেইলের কর্মীরাই এদিন এই পদযাত্রায় নিজেদের পায়ে পা মেলালেন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। সময় আরো একবার বিরতি, সঙ্গে থাকুন। টেনশন কি মনে হয়? সিচুয়েশন হোক যতই ম্যাঙ্গাত্মক, কাঁচা আমের স্বাদে গুড মুড গ্যারান্টি। रूपमभिसारे चन्द्रवदने स्वर्णरतने बाजे सिञ्चिनी हिमाभिसारे अमृता परमचलिलहे
শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যালয়ে বুধবার রক্তদান শিবিরের আয়োজন করল বিদ্যা মন্দিরের এনএসএস ইউনিট। এদিন এই শিবিরে রক্তদান করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। রাজ্যে ক্ষমতায় পালা বদলের পর সাময়িক রক্তদানে ঘাটতি দেখা দিল বর্তমানে পরিস্থিতি অনেকটাই অনুকূলে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের ঐকান্তিক প্রচেষ্টায় সে রক্তদান শিবির রাজ্যে পুনরায় সাবলীলতায় ছন্দ পেয়েছে। অধিকাংশ রক্তদান শিবিরে গিয়েই রক্তদাতাদের উৎসাহিত করছেন। আর তিনি যে রক্তদাতাদের শুধুমাত্র উৎসাহ দানে সীমাবদ্ধ নন এবং তিনিও যে একজন নিয়মিত রক্তদাতা তা বুঝিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। বৃহস্পতিবার কুঞ্জবনস্থিত আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দিরের এনএসএস ইউনিট রক্তদান শিবিরের আয়োজন করেছে। শিবিরে বিদ্যালয়ের অন্যান্যরা যেমন রক্তদান করলেন তেমনি শিবিরে নিজেও রক্তদান করলেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। আর ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন তাদের রক্তদানের ব্যাপারে আগামী দিনের জন্য মানসিকভাবে প্রস্তুত করা বলে নিজ ভাষণে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। প্রেজেন্ট স্টুডেন্টদের যেহেতু তোমাদের 18 বছর হয়নি, তোমরা রক্ত হয়তো দিতে পারবে, এই ধরনের অনুষ্ঠান তোমাদের প্রেজেন্সে তোমাদেরকে সামনে রেখে করার উদ্দেশ্যটা হচ্ছে টু মোটিভেট ইউ ফর দ্য ফিউচার। ভবিষ্যতের জন্য তোমাদেরকে জেনারেশন নেক্সটকে মানসিক দিক দিয়ে। স্বাস্থ্যমন্ত্রী যখন রক্তদান করছিলেন তখন বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীরা সুদীপ বর্মনকে রীতিমতো ঘিরে রেখেছিল। তাতে স্বাস্থ্যমন্ত্রীর আবেগপ্রবণ হয়ে ওঠাটা স্বাভাবিক। যাই হোক, এদিনের এই শিবিরে স্বাস্থ্যমন্ত্রীর রক্তদানে পড়ুয়ারা রক্তদানের ব্যাপারে অনুপ্রাণিত, উৎসাহিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। সহজাত প্রতিভায় সরস্বতী প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিল মর্চমণি এলাকার বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর ছাত্র প্রদ্যুৎ সিনহা। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই খুদে প্রদ্যুৎ সরস্বতী যে রূপ দান করেছে তা সর্বজন প্রশংসিত। রাজধানী আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র, সুতরাং পড়াশোনার চাপটাও যে গভীর তা অনস্বীকার্য। নেই কোনো এই ধরনের মাটির প্রতিমা তৈরির প্রথাগত শিক্ষা। বয়সটাই বা কত? ষষ্ঠ শ্রেণীর ছাত্র। বলা হচ্ছে মর্চমোহনী এলাকার বাসিন্দা প্রদ্যুৎ সিনহার কথা। সহজাত শিল্প প্রবৃত্তির টানে এই খুদে প্রদ্যুৎ এবার মাটির সরস্বতী প্রতিমা তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। ফিনিশিং এ খানিকটা ঘাটতি থাকলেও প্রতিমার দেহ, হাত, পা, মাথার মাপঝোঁক বেশ সামঞ্জস্য। এখন চলছে এই মাটির সরস্বতী রাঙিয়ে তোলার কাজ। বাবা মায়ের সহায়তায় কাঠ, খড়, মাটি কাজই যে তার এই সরস্বতী প্রতিমা তৈরির উপকরণ, সে কথাই জানালো সহজাত মৃৎশিল্পী প্রদ্যুৎ সিনহা। কি মূর্তি বানালে? সরস্বতী মূর্তি বানিয়েছে। কতদিন লেগেছে? 10-11 দিন। কি কি জিনিস আছে? কি কি জিনিস বানালে? মাটি আছে, কাপড় আছে, আর খড় আছে, আর কাঠ আছে, আর কাগজ আছে। এই মূর্তি বানাতে কে কে সহযোগিতা করেছে? মা আর বাবা সহযোগিতা করছে। কোন ক্লাসে পড়ো? 6। আর এমনিতে পড়াশোনা ছাড়া কি কাজ করতে পারলে, কি করতে পারলে? পড়াশোনা ছাড়া ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে, আর রং করতে যে কোনো জিনিস, আর মূর্তি বানাতে। আগামী 10 ফেব্রুয়ারি সরস্বতী পুজো। প্রদ্যুতের হাতে গড়া সরস্বতী প্রতিমা নির্মাণের কাজ কিন্তু প্রায় পুরোটাই সম্পন্ন। চলছে শেষ তুলির টান। ইতিমধ্যে কিশোর প্রদ্যুৎ সিনহার হাতে গড়া সরস্বতী প্রতিমা কিন্তু এলাকাবাসীর যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিগত কিছুদিন আসাম রাইফেলস ময়দানে প্যারেড অনুশীলন অনুষ্ঠিত। বৃহস্পতিবার চূড়ান্ত অনুশীলন সম্পন্ন।
বিভিন্ন আরক্ষা বাহিনী শনিবার প্যারেডের মূল অনুষ্ঠানের জন্য প্রস্তুত। 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। দিনটি পালনে রাজ্য বিভিন্ন আরক্ষা বাহিনী প্যারেডে অংশ নেবে। প্যারেডের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আসাম রাইফেলস ময়দানে। সেই লক্ষ্যে বেশ কিছুদিন যাবৎ আসাম রাইফেলস মাঠে প্যারেডের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ছিল এই প্যারেড অনুশীলনের অন্তিম দিন। অন্তিম দিনে রাজ্য পুলিশের ডিজি একে শুক্লা সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুশীলনের অন্তিম দিনে বিভিন্ন আরক্ষা বাহিনীর জওয়ানদের প্যারেড সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজ ভাষণে পরামর্শ দিলেন ডিজি একে শুক্লা। आप लोग जब परेड में खड़े हो या परेड में आने से पहले, फॉलन होने से पहले परेड के बहुत थोड़ा सा पानी पी लें ताकि प्यास वाली जो रिक्वायरमेंट है वो ना लगे। उम्मीद करते हैं जिस तरह से आज खिली धूप है, अच्छा मौसम है, ठीक इसी तरीके का मौसम 26 जनवरी को रहने की आशा है। परंतु बहुत ज्यादा पानी भी न पी लें। कभी कभी ऐसा होता है, ये घूंट पीने के बाद लगता है एक गिलास पी लो, तो एक गिलास पानी पीने के अपने कंसिक्वेंसेस हैं, तो उतना भी ना पानी पिए और मन में दृढ़ विश्वास रखें। এদিন এই প্রস্তুতির সমাপ্তি অনুষ্ঠানে বিভিন্ন আরক্ষা বাহিনীকে কৃতিত্বের নিরিখে পুরস্কৃত করা হয়। এর মধ্যে রাজ্যের বিভিন্ন আরক্ষা বাহিনীর জওয়ানরা প্রজাতন্ত্র দিবসের মূল প্যারেড অনুষ্ঠানের জন্য প্রস্তুত। সেই সাথে 26 জানুয়ারি সকালে প্যারেডের মূল অনুষ্ঠানের জন্য এখন শুধু অপেক্ষার পালা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। হেলমেট ব্যাংক প্রথা চালু করল রাজ্য ট্রাফিক পুলিশ দপ্তর। প্রাথমিক অবস্থায় উত্তর গেট এলাকায় এই একমাত্র হেলমেট ব্যাংক প্রতিষ্ঠিত। আপনার আমার মাথা আর মাথা ব্যথাটা রাজ্য ট্রাফিক পুলিশের। বিষয়টি মোটেও অনুপযোগী নয়। যে কোনো দুর্ঘটনায় হেলমেট কিন্তু সবার জীবন রক্ষার সহায়ক, কিন্তু রাজ্যবাসী আজও যে কোনো দ্বিচক্র যান চালানোর ক্ষেত্রে হেলমেট পরার ক্ষেত্রে কারণে অকারণে আজও যথেষ্ট উদাসীন। তাতে এবার রাজ্য ট্রাফিক পুলিশ দপ্তর হেলমেট ব্যাংক প্রথা চালু করলো। তা থেকে যান আরোহীদের বিনামূল্যে হেলমেট প্রদান করা হবে তা কিন্তু নয়, হেলমেট বিহীন যান চালকদের পাকড়াও করে জরিমানা যেমন করবে তেমনি সাময়িক সময়ের জন্য সংশ্লিষ্ট যান চালককে একটি হেলমেটও প্রদান করবে ট্রাফিক পুলিশ। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই হেলমেটটি আবার ফিরিয়ে দিতে হবে। এই হেলমেট ব্যাংকের কার্যকারিতা সম্পর্কে বলতে গিয়ে সে কথাই জানালেন রাজ্য ট্রাফিক পুলিশের এসপি পিনাকি সামন্ত। সেফটি কনসার্নটাকে মানে মাঝখানে রেখে আমরা হেলমেট ব্যাংক নিয়েছি। ওখানে হেলমেট থাকবে, একে ফাইনও করা হবে, পাশাপাশি একে একটা হেলমেট দিয়ে দেওয়া হবে যেন ও যখন বাড়ি যাবে বা যেখানে ওর গন্তব্য সেখানে ও কাজটা করে নিতে পারবে হেলমেট করে, আমার হেলমেট দিয়ে। পরবর্তীকালে সে আমাকে এটা রিটার্ন করে দেবে এবং যখন আমি ওকে ইস্যু করব হেলমেট, সেই ক্ষেত্রে একটা কাগজ আমরা রেখে দেবো, একটা এনি ডকুমেন্ট এর থেকে আমরা রেখে দেবো যেন ওকে আমরা ট্রেস করতে পারি। এমন নয় যে ও হেলমেট দিলে ঘর চলে গেছে আর পাবে না, ওইটা নয়। আমরা একে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবো, উইদিন 2 days তুমি ফিরিয়ে দেবে, কারণ এটাকে আবার পরবর্তীকালে আমরা রিইউজ করবো, এটাকে ঘোরাবো। তো এটার জন্য আমরা এই হেলমেট ব্যাংক কনসেপ্টটা এনেছি। আগরতলা শহরে কয়টা ব্যাংক এরকম আমাদের প্রথম অবস্থায় রাজধানী আগরতলার উত্তর গেট এলাকায় এমন একটি হেলমেট ব্যাংক স্থাপন করা হয়েছে। এমনকি আগরতলায় মোট 20টি এই ধরনের হেলমেট ব্যাংক স্থাপন করা হবে বলেও ট্রাফিক পুলিশ এসপি পিনাকি সামন্ত জানিয়েছেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। পৌর নিগমের 35 নম্বর ওয়ার্ড অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সাফাই অভিযান কর্মসূচি পালিত। এই অভিযানে সংশ্লিষ্ট এলাকাবাসী মাজার সাফাই করলেন। শপথ গ্রহণ, সংবর্ধনা প্রাপ্তির পর্ব এসব শেষে এবার সরাসরি কাজে নেমে পড়লেন আগরতলা পৌর নিগমের 35 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত পারিষদ ডালিয়া সিংহ। এরই মাঝে 35 নম্বর ওয়ার্ড এলাকার সাধারণ বাসিন্দাদের নিয়ে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের সাফাই অভিযানে নেমে পড়লেন পারিষদ ডালিয়া সিংহ। সংশ্লিষ্ট এলাকার মাজারে উৎসব ও মেলা আসন্ন। এই উপলক্ষে এদিন ডালিয়া সিংহর নেতৃত্বে এলাকাবাসী এই মাজারে সাফাই অভিযান
করল। আর এই মাঝারে 25 এবং 26 জানুয়ারি মেলা অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যে এই সাফাই অভিযান বলে নিজ প্রতিক্রিয়ায় জানান নবনির্বাচিত পারিষদ। এখানে শহীদ মিনার মাজারে আগামী 25 তারিখ 26 তারিখ একটা মেলার আয়োজন হয়েছে। সেই উপলক্ষে 35 নম্বর ওয়ার্ডের সমস্ত সদস্যবৃন্দরা সাফাই অভিযানের এবং 35 নম্বর ওয়ার্ড থেকে বিশেষ করে আমাদের স্বচ্ছ অভিযানের দায়িত্বপ্রাপ্ত সচিরানী ত্রিপুরা, ওনাকে নিয়ে আমরা এই স্বচ্ছ অভিযানে একটা আয়োজন করেছি সকলে। সেই অভিযানটা, স্বচ্ছ অভিযানটা এমনই একটা জিনিস যেটা মানুষের মন মানসিকতা এবং প্রত্যেকটা এরিয়াকে সুস্থ সবল এবং সুন্দর রাখে। সেই সুন্দর রাখার যে মানসিকতা, সে স্বচ্ছ অভিযানের মাধ্যমে আসে। আমি প্রত্যেককে বলবো, এই স্বচ্ছ অভিযান যদি একদিনেই না হয়, এটা প্রতিটা দিন প্রতিটা সময় মানুষের মধ্যে থাকা দরকার। এলাকার পুরুষ মহিলা সকল অংশের মানুষ এদিন এই সাফাই অভিযানে সামিল হলেন। এই সাফাই অভিযানকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। বুধবার ধর্মনগরে সম্মেলন অনুষ্ঠিত হল। উত্তর জেলা কমিটির ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের বুধবার অনুষ্ঠিত হল দ্বিবার্ষিক সম্মেলন। এদিন ধর্মনগরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ রসিকা রঞ্জন গোস্বামী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজ্য সহ সভাপতি পিন্টুলাল দে, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সম্মেলনে ইউনিয়নের রাজ্য সহ সভাপতি পিন্টুলাল দে নিজ ভাষণে মফস্বলের সাংবাদিকদের অন্তত 2 জনকে এক্রিডিটেশন কার্ড প্রদানের ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই বিষয়ে সাংবাদিকদের মফস্বলের সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড প্রদানের বিষয়টি সরকার কনসিডার করছে। ইতিমধ্যে বিভিন্ন হাউসে মফস্বলে অন্তত 2 জন সাংবাদিককে এক্রিডিটেশন কার্ড দেওয়ার প্রবর্তন পাওয়া। এদিন এই সম্মেলনে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর জেলার নতুন কমিটি গঠিত হয়। কার্যত সাংবাদিকদের নানাবিধ সমস্যা ও সেসবের সমাধান সূত্র খোঁজার মধ্য দিয়ে এদিনের এই সম্মেলন অনুষ্ঠিত। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। আগামী 26 মার্চ থেকে আগরতলা ভগৎ সিং যুব আবাসে ওপেন ফিডে রেটিং চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। মোট 9 রাউন্ডে এই টুর্নামেন্ট 5 দিন যাবত চলবে। অনূর্ধ্ব 8, অনূর্ধ্ব 10, অনূর্ধ্ব 16 ক্যাটাগরির এই টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগে 10টি করে পুরস্কার থাকবে। মোট পুরস্কার মূল্য 3,60,000 টাকা এবং প্রথম পুরস্কার 51,000 টাকা। ভারতের গ্র্যান্ড মাস্টার সপ্তর্ষি রায় চৌধুরী, ব্রিজেশ কুমার মিশ্রা, শুভ্রজিৎ সাহা সহ মোট 300 জন দাবারও এই টুর্নামেন্টে অংশ নেবেন। এদের মধ্যে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের প্রতিযোগীরাও থাকবেন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের অন্যতম সংগঠক অভিজিৎ ঘোষ এই সংবাদ জানিয়েছেন। আমি আগেও বলেছিল ত্রিপুরাতে একটা আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা করবে। তার কথা অনুযায়ী আমরা আগামী 26শে মার্চ শহীদ ভগৎ সিং শ্যাম সুন্দরের সহযোগিতায় দাবা করতে যাচ্ছি, যার টোটাল ক্যাশ প্রাইস 3,60,000 টাকা এবং প্রথম পুরস্কার রাখা হয়েছে 51,000 টাকা। আদার্স যা টোটাল প্রাইজ আছে, এজ ক্যাটাগরিতে প্রাইজ আছে আপনার টোটাল বয়েজ অ্যান্ড গার্লস মিলিয়ে 10টি করে প্রাইজ আছে। এখানে অনেক বিদেশ থেকে প্লেয়ারও আসছে, যেরকম অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল তারা আসছে। প্লাস আমাদের দেশের যারা গ্র্যান্ড মাস্টার বৈভবসুরী আমাদের ম্যাট্রিক্স একাডেমি উনিও আসছেন। তারপর আসছেন সপ্তর্ষি রায় চৌধুরী ওয়েস্ট বেঙ্গলের, IM নীরজ কুমার মিশ্রা, শুভজিৎ সাহা IM, ওরা আসছেন। টোটাল নাম্বার অফ প্লেয়ার্স মিনিমাম 300 হবে আশা করছি আমরা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যাতে আমরা ত্রিপুরার দাবাকে উন্নত করা যায়। শেষ করার আগে আরো একবার শিরোনাম।
এবার সব বাদ টুক টুক চুক চুক লাগাও চুমুক জন মন তোর তাজা আসল লিচুর মজা এবার জমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর আমের রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ 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 অবশেষে বৃত্ত টানা সম্পন্ন সক্রিয় রাজনীতির অঙ্গনে রাজীব তনয়া প্রিয়ঙ্কা। ভূমিহীন কলোনিতে স্কুল ছাত্রী শ্লোতাহানি, পুলিশ নির্বিকার, এলাকায় আতঙ্কের পরিবেশ। রাজ্যে এডিসির সাথে বিমা ত্রিশূল পাচনে অভিযোগ তোলেন আইনপিটি নেতা জগদীশ দেববর্মা। হিন্দু ধর্মের উপর আদালতের হস্তক্ষেপ বিভিন্ন প্রশ্নচিহ্ন সৃষ্টি করছে বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকার্য বাহক ভায়াজি যোশী। সহজাত মৃৎশিল্পী কিশোর প্রতুতের গড়া সরস্বতীর প্রতিমা এখন এলাকার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এখন এই পর্যন্ত, ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো বল।